এই কঠিন চ্যালেঞ্জ নিতে কখনো মনে হয় না যে অনেকটা প্রেশার আসছে বা পারবো কি না? যেখানেই অত্যাচার, যেখানেই নির্যাতন, যেখানেই লাঞ্ছনা, সেখানে বামপন্থীরা থাকবে। মানে একেবারে খোদ উত্তরপাড়াবাসী চান যেটা হওয়া দরকার ইমিডিয়েট। কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করেছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এমপি, তার জবাবদিহিতা থাকবে না? কেন সরকারি প্রকল্পের নামে ভোট চাইবে? কেন বলতে পারছে না যে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালের হাল ফিরিয়ে দেবো? আরজিকর কাণ্ডের সময় সেই সবভাই শকট যখন বেরিয়ে যাচ্ছে, প্রথম রুখে দাঁড়ালো মীনাক্ষী এবং তার কিছু কমরেডরা। সেই মীনাক্ষীদের ভুলে গেল তার পরিবার। কেন বলতে পারছে না হিন্দ মোটরের কারখানার জমি বেচে দিয়ে ভুল করেছি, সেখানে ইললিগাল ভেড়ি চলছে, আর সেই হিন্দ মোটরের কারখানার ফাঁকা জমিতে একটি মেয়ে রেপ হয়ে গেল? ক্ষমা করে দিন উত্তরপাড়ার মানুষ আমাদেরকে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি 17 নম্বর ওয়ার্ডে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ঘুরলেন তিনি এবং মানুষের কাছে যাচ্ছেন, বক্তব্য রাখছেন, পথে প্রচার থাকছে, নিবিড় জনসংযোগ থাকছে। প্রচারটা কেমন হচ্ছে একটু জানবো। মীনাক্ষীদি, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাইবো যে আপনি যখনই যাচ্ছেন, মানুষের কাছে যখন যাচ্ছেন, দেখলে মানুষের প্রচুর সাড়া এগিয়ে আসছে আপনাকে দেখে। মানে এই যে পজিটিভ রেসপন্স, কতটা উজ্জীবিত মনে হচ্ছে এবারে উত্তরপাড়ায়? সারা বছর ধরে সিপিআইএম এবং বামেদের লড়াই আন্দোলনে মানুষ যাদেরকে নিজের বন্ধু বলে মনে করতে পারেন, তাদের প্রতি তো পজিটিভ রেসপন্স দেবে। অন্ততপক্ষে এটুকু জানে যে এরা ক্ষতিকারক নয়, এরা দাঙ্গাবাজ নয়, এরা গুন্ডারাজকে চালাবে না। ফলত তাই সেফ ফিল করেন, তাই নিজেদের বলে মনে করেন, তাই মানুষ এগিয়ে আসেন। এবারে এই নির্বাচনী প্রচারে নেমে আপনাকে দু জায়গায় বলতে দেখলাম যে নির্বাচনী ইশতেহার এবারে আপনাদের যেটা রয়েছে যে বিদ্যুৎ 100 ইউনিট পর্যন্ত ফ্রি এবং তারপরের ইউনিটে 50%, এবং চাকরির কথা। এই বাংলার প্রচুর যুবক যুবতী যারা চাকরির জন্য মুখিয়ে রয়েছে, আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে সেটা রয়েছে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আপনি নির্বাচিত হলে সেই দিকটাকে আপনি জোর দেওয়ার জন্য চেষ্টা করবেন? ফাঁকা প্রতিশ্রুতি নয়। 34টা বছর যখন মানুষ বামেদেরকে দায়িত্ব দিয়েছিল পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করার, তখন আজকে যেটা প্রতিশ্রুতি দিচ্ছি অলরেডি তার সার্টিফিকেট আমাদের পাওয়া আছে। আমি যতগুলো কারখানার নাম বলেছি, এটা তৃণমূলের আমলে তৈরি হয়নি। স্বাধীনতার আগের থেকে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাকে জাতীয়করণ করেছে এবং পশ্চিমবঙ্গের সরকার চেষ্টা করেছে দিল্লির সরকারকে চাপে রেখে এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কেনার ক্ষমতা বাড়ানোতে। এবং একটা সময় গোটা পশ্চিমবঙ্গে শিল্পাঞ্চলগুলোতে এরকম রমরমিয়ে ছোট মাঝারি, যাকে আমরা এমএসএমই বলি, এই কারখানা তৈরি হয়েছিল। তারপরে তৃণমূল এলো, সিঙ্গুরের লাশ ফেলে দিল, আর লাশের পচা দুর্গন্ধে আর কোনো ইনভেস্টমেন্ট এলো না। আমাদেরকে সেই পচা লাশ, কারখানা না হওয়ার জন্যে যে আন্দোলনের লাশ, সেই লাশের আমরা সৎকার করছি এবং দুর্গন্ধ দূর হবে। 4ঠা মের পর পশ্চিমবঙ্গে নতুন কারখানা হবে, মন্দ কারখানা, জমিতেও কারখানা হবে, তাছাড়াও নতুন কারখানা হবে। আর শুধু কারখানা নয়, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পরিবারের যে কোনো একজনের স্থায়ী কাজের ব্যবস্থা পশ্চিমবঙ্গে বামেরা সরকারে এবং ক্ষমতায় থেকেও করবে, দায়িত্বে থেকেও করবে এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষকে সাথে নিয়ে সেই আঙ্গিকেই মুভমেন্টও তৈরি করবে। নির্বাচন মানে তো একটা লড়াই, মানে প্রমাণ করার জায়গা, মানুষজন কার দিকে থাকলো। তা এই নির্বাচনী লড়াইয়ে নেমে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে? তৃণমূল, বিজেপি, কে? অবশ্যই নির্বাচনে একটা প্রমাণ করার ব্যাপার থাকে, কিন্তু নির্বাচনে গাড়ি গাড়ি এমএলএ নিয়ে গিয়ে বিধানসভার ভেতরে আর ইলেকট্রাল বন্ডের টাকা গুনবে, আরজি করে তথ্য প্রমাণ লোপাট করবে, খুন ধর্ষণ গুন্ডারাজের পশ্চিমবঙ্গ তৈরি করবে, গ্যাসের সিলিন্ডারের দাম 60 টাকা বাড়িয়ে দিয়ে 14.15 কেজির গ্যাস সিলিন্ডারকে 10 টাকায় করে দেবে, 10 কেজি করে দেবে, আর এসআইআরের ভয়ে পশ্চিমবঙ্গের মানুষ সুইসাইড করবে।
যারা এসআইআরের কাজ করবে তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ তারা ভয় পাবে যে আমার জাত দেখে ঠিক হবে, আমার ধর্ম দেখে ঠিক হবে, যে আমার নাম ভোটার লিস্টে থাকবে কি না। গাড়ি গাড়ি এমএলএ এমপি গিয়ে করছেটা কি, কাজ কি? ভেজাল স্যালাইন, আরজিকর, করোনা, আলুর চাষের দাম, 8 ঘন্টার কাজের আইনকে বদলে দেওয়া, ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে কাজ করা, ডিএর দাবিতে আন্দোলন। বামেরা ছাড়া রাস্তায় কে ছিল? যদি কেউ ছিল নাম বলে দেবেন আমাদেরকে। মীনাক্ষী, বিগত কয়েকটা নির্বাচন আসলেই বিশেষ করে আপনাদের দল সম্পর্কে বা বামপন্থীদের সম্পর্কে বলা হচ্ছে ওরা তো শূন্য, ওরা লড়বে কি। কিন্তু তারপরেও এত মানুষ আপনার মিছিলে সকাল থেকে দেখলাম, খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, বৃষ্টি চলছিল, তাও আপনি তার মধ্যে প্রচারে নামলেন। তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? মানুষ এতটা রয়েছে অথচ আপনারা এই আপনাদের বিরুদ্ধে বা আপনাদেরকে যারা সমালোচনা করে তারা বলে এরা শূন্য, এরা আবার কি লড়বে? যারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপেক্ষা করছিলেন তারা আমাদের পার্টির কর্মী, সমর্থক এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। লড়াইটাকে মীনাক্ষী লড়ছে না, বৃষ্টির মধ্যেই তারা দাঁড়িয়েছিলেন, বরং মীনাক্ষীর আসতে একটু দেরি হয়েছে। যারা বলে শূন্য তাদেরকে বলুন যে সংসদীয় রাজনীতিতে আপনাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, আপনারা রাজনীতি করতে জানেন না। বিগত লোকসভার ভোটে নিয়ার অ্যাবাউট 1 কোটি ভোট পেয়েছে বামপন্থীরা। তারপরেও যদি কেউ বলে শূন্য, তারা সংসদীয় রাজনীতির নিয়মই জানে না। যদি আপনি আমি ভোটে দাঁড়াই, আমাদের ভোটের সংখ্যা, প্রাপ্য ভোটের সংখ্যা যদি সমান হয়, তাহলে একটি 1 টাকার কয়েনে ঠিক হবে কে কাউন্সিলর হবে আর কে এমএলএ হবে। এরপর যিনি জিতলেন তিনি হয়ে গেলেন গেনার, আর যিনি হেরে গেলেন তিনি হয়ে গেলেন শূন্য। তাহলে এই যে নিয়ার অ্যাবাউট 1 কোটি মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা যে বামেদের সঙ্গে আছে, তারপরেও যারা বলে যে বামেরা শূন্য, তারা এটা জানে বামেরা লড়াই করেছিল বলে একদিন যারা ঘেউ ঘেউ করার কথা বলেছিল তাদেরকে ডিএ দিতে বাধ্য করেছে। যারা জাল স্যালাইন এবং ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছিল, এই বিজেপিরা পশ্চিমবঙ্গে আমরা সেই জাল স্যালাইনের গেটে তালা লাগিয়ে দিয়েছি। আর আরজি করের ইস্যুতে দুজনের ভাই ভাতিজা বাদ গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে। আরজিকর কাণ্ডের সময় সেই সবভাই শকর যখন বেরিয়ে যাচ্ছে, প্রথম রুখে দাঁড়ালো মীনাক্ষী এবং তার কিছু কমরেডরা। সেই মীনাক্ষীদের ভুলে গেল তার পরিবার। আর শুধু তাই নয়, এর পরবর্তীতেও দেখা গেছে বহু কঠিন লড়াইয়ে আপনি লড়েছেন, নন্দীগ্রামের মতো কঠিন বিধানসভা কেন্দ্রেও লড়েছেন, আবার উত্তরপাড়াতেও আপনাকে দল প্রতিদ্বন্দ্বিতা নামলো। এই কঠিন চ্যালেঞ্জ নিতে কখনো মনে হয় না যে অনেকটা প্রেশার আসছে বা পারবো কি না? উত্তরপাড়ার টোটো স্ট্যান্ডগুলো ঘুরে আসুন, যারা টোটো চালাচ্ছে তারা আরও বেশি কঠিন লড়াই লড়ছে জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য। ওই লড়াই এবং আমাদের লড়াই এক জায়গায় আসছে, ওরাও জিতবে আমরাও জিতবো। আরজিকর ইস্যু, এটা নিয়ে কি বলবেন? যে ওর পরিবার, গাড়ি আটকেছিলাম, আমরা জানতাম না ওই মেয়েটি কোন দল করেন। আমরা যখন গাড়ি আটকেছিলাম এবং বলেছিলাম যে পরিবারের সঙ্গে পুলিশকে একবার কথা বলতে হবে, তখনও জানতাম না যে পরিবারটা আছে সেটা কোন রাজনৈতিক দলের। যেখানেই অত্যাচার, যেখানেই নির্যাতন, যেখানেই লাঞ্ছনা, সেখানে বামপন্থীরা থাকবে। বামপন্থীরা তৃণমূলের মতন এই বুথে আমি ভোট পাইনি তাই এই বুথে সাফাই হবে না, এই বুথে ভোট পাইনি তাই এই বুথে কোনো সরকারি কাজ হবে না, আর ওই প্রকাশ্য বলবো না যে তৃণমূল যদি ভোট না পায় তাহলে তোমার এই সরকারি প্রকল্প কেটে যাবে। মানুষ কারো পৈতৃক সম্পত্তি নয়, সরকারি প্রকল্প কারো পৈতৃক সম্পত্তি নয়, আরজি করের আন্দোলনও কারো পৈতৃক সম্পত্তি নয়, আরজি করের ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া মেয়েটির সম্মান কারো পৈতৃক সম্পত্তি নয়। ওটা আমাদের পশ্চিমবঙ্গের সম্মান, আমাদের পশ্চিমবঙ্গের দুর্নীতির উপরে ওটা একটা বিস্ফোরণ ছিল এবং গোটা রাজ্যের মানুষ একটি জাগরণে, একটি নবজাগরণে তারা সামিল হয়েছিল। আমরা উত্তরপাড়ার মাটিতে বসে আছি, এই উত্তরপাড়াও নবজাগরণের আলো দেখিয়েছিল। আরজি কর ইস্যুতে 14ই আগস্টের রাতও পশ্চিমবঙ্গের মানুষ নবজাগরণ দেখেছে। আজকে উত্তরপাড়াতে 4ঠা মে ওই নবজাগরণ আর এই নবজাগরণকে আবার এক জায়গায় দেখবে। উত্তরপাড়ার মানুষ কিছু আলাদা করে আপনার কাছে দাবি দেওয়া বলছে যে এটা হয়নি, এটা হলো না, এটা পেলাম না, এরকম কিছু? মানে একেবারে খোদ উত্তরপাড়াবাসী চান যেটা হওয়া দরকার ইমিডিয়েট। কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করেছিলেন? উনি তো আবার টিকিট পান। ও টিকিট না পেলেই হয়ে গেল? 5 বছরের অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা থাকবে না? শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এমপি, তার জবাবদিহিতা থাকবে না? যারা বিজেপির ভোটে দাঁড়িয়েছিলেন, আজকে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের জবাবদিহিতা থাকবে না? আজকে যিনি তৃণমূলে ভোটে দাঁড়িয়েছেন তার জবাবদিহিতা থাকবে না? এমএলএতে কোনো ব্যক্তি দাঁড়ায় নাকি? নির্দল থেকে ভোটে দাঁড়িয়েছিল নাকি কাঞ্চন মল্লিক?
শাসক দল। কি দরকার ছিল শুধু শুধু অভিনয় জগতের একজন মানুষকে, যে মানুষ সবার বুকের ভেতরে একটা এত সুন্দর জায়গা করে নিয়েছিল, সেই মানুষটাকে 5টা বছর রাজনীতির ময়দানে নামিয়ে দিয়ে আর কেন তাকে বদনাম করে দিলেন? আর তিনিই বা কেন দাঁড়াতে গেলেন? সেসব তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা জানি না। আগে তৃণমূলকে জিজ্ঞেস করুন, এত যে ঘুরে বেড়াচ্ছেন, উত্তরপাড়ার সমস্যা কী? আর আমাকে কেন জিজ্ঞেস করছেন? মিডিয়া কেন বলছে না উত্তরপাড়ার সমস্যা কী? কেন বলছে না? মীনাক্ষীকে কেন বলতে হবে? কেন হুগলিতে প্রতি বছর প্রতি 6 মাসে প্রশাসনিক মিটিংয়ে উত্তরপাড়ার সমস্যা নিয়ে আলোচনা হলো না? কেন উত্তরপাড়ার দেওয়ালগুলোতে শুধুমাত্র সিপিএমকে গালিগালাজ করে দেওয়াল লেখা থাকবে? কেন সরকারি প্রকল্পের নামে ভোট চাইবে? কেন বলতে পারছে না যে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালের হাল ফিরিয়ে দেব? কেন বলতে পারছে না কোন্নগর মিউনিসিপ্যালিটি পরিচালিত পীতাম্বর আর উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি পরিচালিত মহামায়া হসপিটালকে প্রাইভেটাইজেশন থেকে আবার সরকারি জায়গায় নিয়ে আসব? কেন বলতে পারছে না হিন্দমোটরের কারখানার জমি বেচে দিয়ে ভুল করেছি, সেখানে ইললিগাল ভেড়ি চলছে, আর সেই হিন্দমোটরের কারখানার ফাঁকা জমিতে একটি মেয়ে রেপ হয়ে গেল, ক্ষমা করে দিন উত্তরপাড়ার মানুষ আমাদেরকে? কেন বলতে পারছে না বিজেপি যে গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিলাম, ক্ষমা করে দিন? আমি সেনা থেকে এসছি, কিন্তু আমি এসে নিয়ে এখন 4 বছরের অগ্নিবীরের সেনা স্কিমে আমি সহযোগিতা করছি, আমাকে ক্ষমা করে দিন। কেন বলতে পারছেন না? কেন বলতে পারছেন না যে 8 ঘন্টার কাজটা তুলে দিয়ে সরকারি কাজকে 12 ঘন্টার স্বীকৃতি, 16 ঘন্টার স্বীকৃতি দিয়ে দিলাম, তাহলে যারা কোনো সরকারি ছাতার তলায় নেই তাদের উপরে শোষণটাকে আরও বাড়িয়ে দিলাম, আমাদেরকে ক্ষমা করে দিন? বামেদেরকেই রুটি রুজির কথা বলতে হবে, আর তৃণমূল বিজেপি ধর্ম আর জাতের কথা বলবে? তাদেরকে বলুন যে রুটি রুজির কথা কী হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? উত্তরপাড়াতে তৃণমূল বিজেপি জিতলে উত্তরপাড়া হেরে যাবে, ফলত আমরা উত্তরপাড়াকে জেতানোর জন্য আছি, সিপিএমকে জেতানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মীনাক্ষী মুখার্জির সঙ্গে এবং তিনি বলছেন যে উত্তরপাড়ার মানুষ ঠিক করবে যে ঠিক কী তারা চান। উত্তরপাড়া থেকে ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ।